এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার মোট পাশের হার ৬২.25%। এবছর জিপিএ 5 পেয়েছে ১,১৬,৬৭৬ জন। সকালে সচিবালয়ে পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক। সাধারণ শিক্ষা বোর্ডে এবছর পাশের হার ৬৪.০৫%। এবার গত বছরের চেয়ে পাশের হার কমেছে ৩.৯৯%। এছাড়া মাদ্রাসা বোর্ডের পাশ করেছে ৫৫.৪৯%। অন্যদিকে কারিগরি বোর্ডে পাশ করেছে ৫৮.২০% পরীক্ষার্থী। এবছর সবচেয়ে বেশি পাশ করেছে ঢাকা বোর্ডে, ৭১.৬৩% ঢাকা বোর্ডে পাশ করেছে। এছাড়া রাজশাহী বোর্ডে ৬৩.৬৭%, কুমিল্লায় ৬৫.৪২%, যশোরে ৬৬.২৭% এবং চট্টগ্রামে ৫৯.৪৮% পাশ করেছে। আর বরিশালে ৬০.৩৫, সিলেটে ৫৮.৩৩, দিনাজপুরে ৫৮.০৫ এবং ময়মনসিংহে ৫৭.৩৯% শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এবছর পরীক্ষা ফল প্রকাশে দেরি হলেও ভবিষ্যতে বিষয়টিতে নজর রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রতীক্ষায় যারা আমার প্রিয় ছাত্র ২০২৬ সালে এসএসসি এবং যথাসময় ২০ মে ২০২৬ ১১,৩৮,৮০২ এবং জিপিএ 5 ১,১৬,৬৭৬ জন। বর্তমানে আমরা এই 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্টকে পরিবর্তন করেছি এবং যেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনর্পরীক্ষার জন্য আবেদন করবেন তাদের সম্পূর্ণ খাতা পুনর্পরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। মূল্যায়ন হয়েছে সেটা শতভাগ নির্মোহভাবে করা হয়েছে। এটা প্রাচীন সংস্কৃতি আমরা দেখেছি ফ্যাসিবাদের সময়, যেখানে কৃত্রিমভাবে জিপিএ 5 কিংবা পাশের পরিমাণ বাড়ানো হতো। আমরা সেই সংস্কৃতি থেকে টোটালি বের হয়ে এসেছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা নিয়ে বের হয়ে আসবে। দর্শক, আমাদের সহকর্মীদের কাছ থেকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের খবরাখবর জানবো। এই মুহূর্তে ঢাকায় রয়েছেন রাজধানীর মতিঝিল আইডল স্কুলে রয়েছেন জুলিয়া তানহা, তার কাছে একটু যেতে চাই শুরুতে, এবং একই সাথে আমার সাথে যোগ দেবেন হোসাইন সুজাত সিলেট থেকে। তানা, একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে সামগ্রিকভাবে পাশের হার কমেছে, আসলে আপনি যেখানে আছেন সেখানকার শিক্ষকরা কি বলছেন? আসলে এবার পাশের হার কমার কারণ কি? ফলাফলের এরকম কমার কারণটা জানতে চাই, এবং একই সাথে শিক্ষার্থীর যে উচ্ছ্বাস রয়েছে সেটাও একটু জানাবেন। কিন্তু এসএসসি সমান পরীক্ষার পাশের হার নিয়ে আসলে উদ্বেগের যে জায়গাটা সেটা কিন্তু অনেক বেশি। গত বছরে যে পাশের হার ছিল ৬৮.০৪%, সেটি কিন্তু এবার কমে দাঁড়িয়েছে ৬২.২৫%। অর্থাৎ প্রায় ৬% বেশি কিন্তু আসলে পাশের হার এবার কম। এবং একই সাথে আরেকটি বিষয়, উদ্বেগের বিষয় সেটি হলো যে এবার শূন্য পাশ করা যে প্রতিষ্ঠান সেটির সংখ্যাও কিন্তু বেড়েছে, এবং একই সাথে জিপিএ 5-এর হারও কিন্তু এবার গত বছরের তুলনায় অনেক কম। তবে আমি যেখানে আছি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে, এখানে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা SMS-এর মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে তারা কিন্তু আসলে রেজাল্টটি জেনে অভিভাবক সহ এখানে এসছেন, এবং তারা তাদের মতো করে আসলে আনন্দের যে অভিব্যক্তি সেটি প্রকাশ করছেন। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পাশে যারা বা আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু আসলে সবাই জিপিএ 5 পেয়েছেন, এবং অভিভাবকরাও আসলে এই সন্তানের যে ফলাফল সেটিতে আসলে খুশি। আপনি যেমনটি বলছিলেন যে পাশের হার কমার পেছনে যে কারণটি সেটি নিয়ে আসলে আমরা শিক্ষকদের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি জানিয়েছেন যে নানান ধরনের জটিলতায় আসলে এই পাশের হার কমেছে, এটি এই ব্যাচের যারা এই এসএসসি ২০২৬ যে ব্যাচটি রয়েছে এটি কিন্তু একদম ওদের জন্য প্রথম বোর্ড পরীক্ষা। তো সেই কারণে আসলে ওদের যেই উচ্ছ্বাস সেটি আসলে একটু বেশি। আমরা এরকম একজনের সাথে একটু কথা বলতে চাই। জিপিএ 5 আলহামদুলিল্লাহ। কেমন লাগছে এই যে জিপিএ 5 পেয়ে? খুবই আনন্দিত লাগছে, খুবই
কি বলবো, ওভারওয়েলম বলবো নাকি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। এত আনন্দিত লাগছে, এত ভালো লাগছে, মানে এই খুশিটা আসলে বোঝানো সম্ভব নয়। কারণ গতকাল রাতে যে কান্নাকাটি ছিল, যে টেনশন ছিল, সেটা থেকে মুক্তি পাওয়া, এখন তাও আবার চিন্তা হচ্ছে কোন কলেজে যাব, কোথায় কী করতে হবে, সব কিছুর চিন্তাও এসেছে। কিন্তু জিপিএফআই পাওয়ার পর যখন বাসায় সবাইকে শেয়ার করতে পেরেছি, সব থেকে খুশি তখনই সব থেকে বেশি খুশি লেগেছে। সবাইকে জানানোর যে আনন্দটা, সবার মধ্যে আর কি ভাগ করে নিয়েছি খুশিটা। আমরা একটু আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ, গোল্ডেন জিপিএফআই। প্রথম যখন রেজাল্টটা পেলেন এসএমএস এর মাধ্যমে, ওই মুহূর্তটা আমি তো আমার নেটওয়ার্ক কাজ করছিল না, রেজাল্টটা পাচ্ছিলাম না, ফার্স্টে টেনশন লাগতেছিল। তখন যখন পাইছি তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ন্যান্সি, আপনি যেমনটি দেখছিলেন, আসলে জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের যে উচ্ছ্বাস, যে আনন্দ, সেটি আসলে চোখে মুখে সবভাবেই তারা প্রকাশ করছেন। এবং আমরা এখানে দেখেছি যে অভিভাবকরা যে আসছেন, অভিভাবকরাও আসলে বলছেন যে সন্তানের যে সাফল্য, সেটিতে আসলে তারাও বেশ খুশি। সন্তান কষ্ট করেছে, সেই অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেয়ে তারা খুশি। তবে এমনও আমরা দেখেছি আসলে প্রত্যাশা অনুযায়ী ফলাফল সেরকম আশানুরূপ হয়নি। তারা যেটি বলছেন যে এবছর পাশের হার নিয়ে তারা আসলে উদ্বিগ্ন অনেকটাই, যে পাশের হার যে তানহা অবশ্যই আসলে জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় আর গুরুত্ব যেমন খুব বেশি, এবং একই সাথে সেই পরীক্ষায় সাফল্যের আনন্দও একটু বেশি হয়। আমরা একটু সিলেটে যেতে চাই। সিলেটে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিবেন হোসাইন সুজাত, তিনি রয়েছেন। তার কাছ থেকে একটু জানবো। সুজাত, আপনি সিলেটের কোন স্কুলে রয়েছেন একটু জানাবেন, এবং সেখানকার ফলাফল একটু জানতে চাই। আপনি আগের সংবাদে যেমনটা জানাচ্ছিলেন যে সিলেটে এবার সিলেট বোর্ডে সামগ্রিকভাবে পাশের হার কমেছে, সেখানকার শিক্ষকদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল কিনা আপনার? কেন আসলে পাশের হার কমলো? দেখুন ন্যান্সি, সিলেটে কিন্তু এইবার অর্থাৎ 2024 সালের এসএসসি পরীক্ষার পাশের হার খুবই কম, 58.33%। জিপিএ 5 বলেন, পাশের সংখ্যা বলেন, সব দিক দিয়ে কিন্তু আসলে ফলাফলের বিপর্যয় এটা নিশ্চিত, এবং সিলেট শিক্ষা বোর্ড এটা স্বীকার করেছে। তবে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল এতটাই ভালো হয়েছে যে তারা কিন্তু এই মুহূর্তে আনন্দ মেতে উঠেছেন। আমি এই মুহূর্তে আছি সিলেটের স্কলারসুম স্কুল অ্যান্ড কলেজে। সেখানকার আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এই স্কলারসুম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে মিষ্টি নিয়ে আনন্দ করছেন, এবং তারা ক্যাম্পাসে এসেছেন, এসেই কিন্তু তারা সেখানে আনন্দ করছেন। এবং এই স্কুলের ফলাফল সিলেট বিভাগের মধ্যে অন্যতম হয়েছে। সময় যত যাচ্ছে তত শিক্ষার্থীরা আসেন। আমরা একটু কথা বলবো। এমনিতেই সিলেট শিক্ষা বোর্ডের ফলাফলের অনেকটা বিপর্যয়, জিপিএ 5 কম। আপনাদের ফলাফল কেমন হয়েছে এবং কেমন লাগছে? প্রথমে আপনি। ওভারঅল আমাদের সবাই ভালো হয়েছে, আমরা সবাই পাস করেছি। বাকিদের কথা জানি না। ভালো হয় কারণ আমরা খুব ডিসিপ্লিন, খুব সবকিছু মেনটেন করে চলি, এর জন্য আমাদের এ প্লাস। I am so happy all my classmates passed. We are so happy. আপনাদের স্কুলের ফলাফলটা কেমন হয়েছে? সামগ্রিকভাবে সবার ফলাফলের কি অবস্থা? যতটুকু দেখলাম 100% তো পাস আসছে, and অনেকজনই এ প্লাস পাইছে। All my friends got A plus. I'm very happy. এই ফলাফলে কাদের অবদান বেশি? The teachers, everyone, like best school. And the students, teachers and the school, because আমাদের স্কুলে কখনোই ফেল আসে না, আসে But this year we showed them we passed. ন্যান্সি, আপনি দেখছিলেন যে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু স্কুলে যারা এ প্লাস পেয়েছে তারা মিষ্টি নিয়ে আসছেন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাই কিন্তু ফলাফলের আনন্দে মেতে উঠেছেন, এবং স্কুলের অন্যান্য যারা শিক্ষার্থীরা রয়েছেন বর্তমানে স্কুলে যারা অধ্যয়নরত আছেন, তারাও কিন্তু যারা এই ফলাফল ভালো করেছে তাদেরকে স্বাগতম জানাচ্ছে। অর্থাৎ এই যে স্কলারসুম যে পুরো ক্যাম্পাসটা আছে, সেই ক্যাম্পাস কিন্তু এই মুহূর্তে সেই ক্যাম্পাসে আনন্দের বন্যা বইছে, এবং মিষ্টি মুখ করাচ্ছেন যতই শিক্ষার্থী আসছেন তাদের সবার মধ্যে কিন্তু আনন্দটা অনেক বেশি। নিশ্চয়ই আপনারা সেখানে দেখতে পাচ্ছেন যে। তো আমরা সিলেট শিক্ষা বোর্ডের সাথে কথা বলেছিলাম। সিলেট শিক্ষা বোর্ড আমাদেরকে যেটা জানিয়েছেন যে যদিও আসলে ফলাফলের বিপর্যয়টা এখানে ফলাফলের অনেকটা বিপর্যয় হয়েছে, তবে আগামী বছর এই ফলাফলের বিপর্যয় কাটিয়ে সিলেট শিক্ষা বোর্ড যাতে নিশ্চয়ই সেই ফলাফলের যে বিপর্যয় সেটা কাটিয়ে নিশ্চয়ই সাফল্যের মুখ দেখবে। আপনাকে ধন্যবাদ। দর্শক, হোসাইন সুজাত আমাদেরকে সিলেট থেকে জানাচ্ছিলেন এসএসসি পরীক্ষার ফল প্রকাশের খবরাখবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।
সকাল 11টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। ভারতে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ, সীমান্ত হত্যা, নদীর পানির ন্যায্য হিস্সা ও পুশিনের মতো দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলো এই আলোচনায় গুরুত্ব পায়। কূটনৈতিক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সাথে এই সাক্ষাৎ করেন। কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতার সংবাদ প্রচার বন্ধে সরাসরি নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে ফোন করে যে কোনো সংঘাতের খবর বা ভিডিও ফুটেজ দেখানো টিভি চ্যানেলগুলো তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেন তিনি। একটি মামলায় এই দুইজনের কল রেকর্ড প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই যে অফ করে দিছি গতকাল থেকে, আজকে বলে রাখছি যেগুলো শুনবেন না অফ করে দিতে সাথে সাথে। এভাবেই 24শে জুলাই আন্দোলনের উত্তাল সময়ে টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেন ওবায়দুল কাদের। আর সে নির্দেশ পাওয়ার পর চ্যানেল বন্ধের হুমকি ও সেন্সরশিপের রূপরেখা তুলে ধরেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসায় রাখছি যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির ঘটনা যেন গণমাধ্যমে না আসে তা ঢাকতেই নেওয়া হয়েছিল কঠোর সেন্সরশিপের পথ। প্রসিকিউশনের দাবি, দেশের সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানো ভেস্তে দিতেই তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়। এখন অবস্থাটা হচ্ছে এরকম, কোটা আন্দোলনকারী বলে যেটা বলা হচ্ছিল এটা দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ হলো কোটা আন্দোলনকারী স্টুডেন্ট যাদের সাথে আমরা আলাপ করছি, আর একটা হলো তৃতীয় পক্ষ অর্থাৎ জামাত বিএনপি সন্ত্রাসীরা যারা পুরাচ্ছে। তো কারফিউ ডিসিশন হচ্ছে জামাত বিএনপি সন্ত্রাসী যারা পুরাচ্ছে তাদের বিপক্ষে, আর কোটা আন্দোলনকারী ছাত্রদের সাথে আমাদের ডিসিশন হচ্ছে আলোচনা করে সলিউশনে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ন্যারেটিভ এখন। একজন প্রসিকিউটর মনে করেন, ফাঁস হওয়া এই ফোনালাপে কেবল সংবাদ মাধ্যম বন্ধের হুমকি নয়, উঠে আসে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার রাজনৈতিক প্রচেষ্টাও। আরেকটা দেখতে পাচ্ছি আমরা আরাফাতের কথায় যে একটা গ্রুপ হলো আন্দোলনকারী, তাদের সাথে আমরা আলোচনা করছি, আর একটা গ্রুপ হলো জামাত শিবির, শুট অ্যাট সাইটের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে এটা হবে আমাদের ন্যারেটিভ। এখন ছাত্রদের মারলে আর অপরাধ হবে না, বলবো যে এটা জামাত শিবির বা বিএনপি। কিভাবে এই কথোপকথনের সত্যতা নিশ্চিত করা হয়েছে তার ব্যাখ্যাও দেন তিনি। এর প্রত্যেকটি অডিও রেকর্ড বাংলাদেশের যে সরকারি সংস্থা আছে সিআইডির কাছ থেকে ফরেনসিক টেস্ট করিয়েছে। সিআইডি যে ফরেনসিক টেস্টটা করে সেটার নাম হলো ব্যাড বক্স ফরেনসিক টেস্ট। এই ব্যাড বক্স ফরেনসিক টেস্টটা পৃথিবীর প্রায় 90টি দেশে এই টেস্টই করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় এই কথোপকথন প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে। মামলাটিতে ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে বিচার চলছে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রবিবার স্থানীয় সময় দুপুরে মুসা সানিয়া এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগের বাড়ি বাংলাদেশের নওগাঁ ও নাটোরে। এদিকে এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। সৌদি আরব থেকে মাসুদ রানার তথ্য ও ছবিতে আরাফাত ইসলামের রিপোর্ট। সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ আগুনে ঝরে গেল 16 বাংলাদেশি প্রবাসীর প্রাণ। রবিবার স্থানীয় সময় দুপুর 2টা থেকে 3টার মধ্যে মুসা সানিয়া এলাকার একটি সোফা কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে কারখানার ভেতরে থাকা শ্রমিকরা আটকা পড়েন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা জানান, কারখানাটিতে মোট 17 জন বাংলাদেশি শ্রমিক কাজ করতেন। আগুনে পুড়ে এবং ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে 16 জনেরই মৃত্যু হয়েছে। তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান হাবিবুর রহমান নামের এক প্রবাসী। ঘটনার সময় তিনি কারখানার বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। জি, আমরা ওই কারখানায় 17 জন কাজ করছিলাম।
তার ভিতরে আমি চেক করার জন্য বাইরে আসছিলাম, আসার পরে জানতে পারলাম যে চলো মুস্তাদা কারখানায় আগুন লাগছে। স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ 6 ঘন্টার চেষ্টার পর রাত 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নিহতদের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। তাদের মধ্যে একই গ্রামের রয়েছেন 4 জন। এছাড়া নাটোরের 2 জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার 1 জন। অগ্নিকাণ্ডের পর রাত 11টার দিকে নিহতদের মরদেহ কিং সৌদ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিহতদের মরদেহ দেশে ফেরত পাঠানো সহ পরবর্তী প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছেন সংশ্লিষ্টরা। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আগুন কেন লাগলো এবং কারখানায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। আরাফাত ইসলাম, ৭১। সৌদিতে আগুনে নিহত 16 জনের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁয়। এর মধ্যে আত্রাই উপজেলার গন্ডগোহালি গ্রামেরই 4 জন। একসাথে এত মৃত্যু সইতে পারছে না নিহতদের পরিবার ও গ্রামবাসী। বিস্তারিত প্রতিবেদনে। সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ঋণ করে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন 16 প্রবাসী, কিন্তু সেই স্বপ্ন থেমে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডে। প্রিয়জনদের হারিয়ে এখন দিশেহারা পরিবার। মৃত্যুর আগে মায়ের সঙ্গে অনলাইনে কথা বলার চেষ্টা করেছিলেন নওগাঁর গন্ডগোহালি গ্রামেরই মোহন ও সুমন, কিন্তু গ্রামে তখন বিদ্যুৎ না থাকায় ইন্টারনেট সংযোগে দেখা দেয় সমস্যা। ফলে শেষবারের মতো মায়ের মুখটাও দেখতে পারেননি তারা। বাবারও লাস্টে বাবা আমার বাবার বুক কোথাও ফিরে দিয়ে দয়ের বাবা আর বাবা আমি দেখবো বাবারও আর বাবারও ওরে দয়ের জিনিস আমার বাবাকে না আমার বুক ফিরে দিস। বলেছিল যে মা আমাদের কারখানাতে আগুন লাগছে, আমরা বাঁচবো না মা, তোর মুখটা না দেখি মা। নিহতদের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় স্বজনরা। প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সরকারি অনুদান ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও দাবি জানিয়েছেন এলাকার লোকজন। তারা তাদের ইনকামের নির্ভরশীল, 2 ছেলের ইনকামের সে নির্ভরশীল। তার বাবা অসুস্থ, মানে সে প্রতিবন্ধী, তার এক ছেলেও প্রতিবন্ধী। তাহলে বাড়ি পরিবার এখন নিশ্চয় খাটা লোক নেই। 4 জন মারা গেছে বাবা। আমার ভাস্তির 2 বেটা, আবার ওটি আমার নন্দের 1 বেটা, কলিকোটা নাম, আর আমার দেওর হয় ওই পাড়ার। পরিবারের ভাগ্য বদলানোর আশায় প্রবাস জীবন বেছে নিয়েছিলেন মোহন সুমনরা, কিন্তু সেই আশা পূরণের আগেই ফিরতে হচ্ছে নিথর দেহে। আল ইমরান, ৭১।